Assalamu alaikum wa rahmatullah, dear learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a very important topic, that is narration, and I want to discuss today an interrogative sentence. Narration of interrogative sentence. I want to mention that this is very much easy narration, easy sentence narration, because only 3 rules. If you know these 3 rules, inshallah you can complete easily this sentence narration, direct or indirect. And the most important topic today, that which question came in board exams. From those questions I have tried to give examples through rules. So I expect that you will enjoy the class. Let's get started the topic. রিপোর্টেড স্পিচটি অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি অংশ রয়েছে তোমার ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটি যদি সাহায্যকারী ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, মে, শ্যাল, উইল ইত্যাদি এগুলো দিয়ে যদি তোমার রিপোর্টেড স্পিচটা শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা কি স্ট্রাকচার ফলো করবো সেটি দেখো। প্রথমে সাবজেক্ট বসাবো, এরপর আমরা আস্ক অথবা আস্কড প্লাস অবজেক্ট যদি থাকে বসবে, না থাকে বসবে না, প্লাস ইফ বা হোয়েদার প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, সব শেষে ফুল স্টপ, যাতে কোনো ক্রমে কোশ্চেন মার্ক না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখবো। এখানে তোমার একটি প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটিতে এত কেন ভার্ব, আস্ক কেন বসালাম, আস্ক এস যুক্ত করলাম, আস্ক কেন করলাম, এটা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে পরিষ্কার করবো আশা করছি। তো দেখে নিই আমরা এখানে। তারপর একটু বলে রাখি, আস্কটা হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা, এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আস্ক হবে, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এখানে আস্ক হবে। আর যদি আস্ক রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আস্কড হবে, আর বাকি যে ইনফরমেশন আছে সব ঠিক থাকবে। একটু খেয়াল করি, দ্য স্কুল টিচার সেড টু দ্য বয়, স্কুল শিক্ষক বালককে বললেন, আর ইউ ইন ট্রাবল, তুমি কি সমস্যার মধ্যে আছো? আর ইউ ইন ট্রাবল এটা কোন টেন্স বলো তো? এখানে স্টুডেন্টরা প্রায়শই দেখে আমি ভুল করে থাকি, কারণ আর দেখে তারা ধরে নেয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু খেয়াল রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে নয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্ব শেষে কী থাকে? আইএনজি যুক্ত থাকে। দেখো তো এখানে কোথাও কি রয়েছে আর ইউ ইন ট্রাবল? কোথাও কি কোনো মেন ভার্বের উপস্থিতি রয়েছে যেখানে আইএনজি যুক্ত আছে? নাই। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা একটু চেঞ্জ করি, দ্য স্কুল টিচার, এইখানে সেড টুকে চেঞ্জ করে আমাদের কি করতে হবে? এই যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা এখানে আস্কড করে দেব, তাহলে এখানে হয়ে যাবে আস্কড। প্রশ্ন হতে পারে কেন হবে? এটা আছে পাস্ট টেন্সে, দেখো এটা পাস্টে থাকার কারণে এখানে আস্কড হয়। যদি পাস্ট না হয়ে এখানে যদি পাস্ট না হয়ে প্রেজেন্ট হতো তাহলে এখানে আস্ক হতো, যেহেতু এখানে থার্ড পারসন, দ্য স্কুল টিচার থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এখানে কী হতো? আস্ক হতো, এবং এটা চেঞ্জ করা যেত না। কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, অতএব এটা টেন্স চেঞ্জ করতে হবে। আর ইউ ইন ট্রাবল কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য স্কুল টিচার আস্কড দ্য বয়, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাবো? এই যে দেখো এখানে ইফ বা হোয়েদার, আমরা যে কোনো একটা বসাতে পারি। তো আমরা ইফ নিব, কারণ এটা বড় ওয়ার্ড, তারপরে ভুল হতে পারে, এই কারণে আমরা কী নিব? ইফ নিব, কারণ ইফটা সহজ, ইফ বসালাম। এবার কি রয়েছে এখানে? সাবজেক্ট ইউ রয়েছে। এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। রিপোর্টেড স্পিচে যদি ইউ থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে এখানে যেটা রয়েছে অর্থাৎ এটা অনুসরণ করবে কাকে? একে। অর্থাৎ এখানে যদি রিপোর্টিং স্পিচে ইউ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট তাকে অনুসরণ করবে। তাহলে ইউ অনুসরণ করছে কাকে? দ্য বয়কে। বলা হচ্ছে আর ইউ ইন ট্রাবল, তুমি কি সমস্যা রয়েছে? শিক্ষক কাকে জিজ্ঞাসা করেছিল? বালককে। তাহলে এই ইউটা হচ্ছে কে? বালক। অর্থাৎ ইউ থাকলে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট তাকে অনুসরণ করবে। তাহলে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য বয় এর প্রোনাউন কি? হি। এখানে হি বসলাম কারণ এটা সাবজেক্টিভ ফর্ম, হি। এবার
আমি ব্র্যাকেটে বি বসাবো। প্রশ্ন হতে পারে কেন বসাবেন? এই বালক এবং দ্য স্কুল টিচার দুজনই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের পরিবর্তে হি হতে পারে, কিন্তু এই ইউটা অনুসরণ করছে এই বালককে, স্কুল টিচারকে নয়, এই কারণে ব্র্যাকেটে বি বসাতে হবে। আর আর ইউ ইন ট্রাবল কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমরা লিখব হি, এখানে পাস্ট ফর্ম ক্ষেত্রে ওয়াজ হবে, হি ওয়াজ ইন ট্রাবল, হি ওয়াজ ইন ট্রাবল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? এখানে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ বসাইছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে ইফ বা হোয়েদার বসাতে হবে। আমরা ইফটা বসাবো কারণ ইফটা অনেকটা সহজ, আর টেন্স অনুসারে এটা পরিবর্তন হবে। তবে খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে এটার টেন্স অর্থাৎ রিপোর্টের স্পিচে যে টেন্সে আছে ওই টেন্সেই থাকবে, পরিবর্তন করা যাবে না। এবার আরেকটি উদাহরণ দেখি আমরা। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, ক্যান টু বি মোর সিরিয়াস, তুমি কি বেশি সিরিয়াস হতে পারো না? আচ্ছা, এখানে তাহলে মাই মাদার এটা চেঞ্জ করে কি করবো বলো তো? আস্কড করতে হবে। মাই মাদার আস্কড মি, এই ইনভার্টেড কমা থেকে কী করবো? ইফ করব। আচ্ছা, এখানে ইউ আছে, কাকে অনুসরণ করবে? এটা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট তাকে অনুসরণ করবে। ইউটা কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট তাকে অনুসরণ করবে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট আর মিডিয়া হচ্ছে অবজেক্ট। ইউ যেহেতু সাবজেক্ট তাহলে এই মি এর সাবজেক্টিভ ফর্ম কী হবে? আই হবে। মাই মাদার আস্কড মি ইফ আই। আচ্ছা, এখানে ক্যানটা, ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কী হয়ে যাবে? কুড হয়ে যাবে, কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এটা চেঞ্জ হয় টেন্স, তাহলে প্রেজেন্ট ফর্মে ছিল এটা পাস্ট ফর্মে হয়ে যাবে। আই কুড নট বি মোর সিরিয়াস। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি। মাই মাদার সেটটুকু চেঞ্জ করে কী করলাম? আস্কড করেছি। মাই মাদার আস্কড মি ইফ আই কুড নট বি মোর সিরিয়াস, আমি কি বেশি সিরিয়াস হতে পারতাম না? ক্যান টু বি মোর সিরিয়াস, ইউ থাকার কারণে মিকে অনুসরণ করেছে, এবং ইউ যদি সাবজেক্টিভ ফর্ম এই কারণে মি থেকে সাবজেক্টিভ ফর্ম হয়েছে আই, ক্যানের পাস্ট ফর্ম কুড হয়েছে, নট থাকার কারণে নট হয়েছে, আর বি মোর সিরিয়াস যা ছিল সেভাবেই বসাই দেয়। এটা একটি রুল দেখলাম। রুলটি কি? রিপোর্টের স্পিচ সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাবো? আমরা এই ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ বসাবো। ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাবো? ইফ বসাবো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় যদি রিপোর্টের স্পিচটি অলরেডি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা ওখানে কি বসাবো? ইফ। বাকিটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট রুল। এবার আমরা বাকি যে রুলটি দেখব সেটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে। এবার দ্বিতীয় যে রুলটি দেখব সেটা একটু খেয়াল করে আমরা মনোযোগ সহকারে। এবার আমরা দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট রুলটি সেটি আমরা একটু দেখে নিই। কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি WH ওয়ার্ডস যেমন হু, হুম, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ অর্থাৎ WH ওয়ার্ড যেগুলো রয়েছে এগুলাতে যদি প্রশ্ন করা হয় এবং সেটা আমাকে ডাইরেক্ট ন্যারেশন করতে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে বলা হয় তাহলে স্ট্রাকচারটা কী হবে একটু খেয়াল করি। সাবজেক্ট প্লাস আস্ক অথবা আস্কড, প্রেজেন্ট টেন্সে আস্ক অথবা আস্ক, আর পাস্ট টেন্সে আস্কড প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস এখানে আমাদের আগে বসাইছিলাম ইফ বা হোয়েদার, এবার কিন্তু সেটা বসা যাবে না। যে WH ওয়ার্ডটা দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচ ওই WH ওয়ার্ডটা ওখানে বসে যাবে ইনভার্টেড কমা উঠিয়ে। এরপরে রিপোর্টেড স্পিচে যেটা সাবজেক্ট সেটা বসবে প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, শেষে আমাকে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। একটি বাক্য দেখি আমরা। দ্য স্কুল টিচার সেড টু দ্য বয়, এটা আমাদের কুমিল্লা বোর্ড 19-এ আসছে এই প্রশ্নটি, কুমিল্লা বোর্ড 19। একটু খেয়াল করি আমরা। দ্য স্কুল টিচার সেড টু দ্য বয়, স্কুল শিক্ষক বালককে বললেন
হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও, কেন তুমি এখানে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ এখন, এটা প্রশ্ন করতেছে। এবার তাহলে আমরা কি করব, এই সেড টুকে চেঞ্জ করে পাস্টে আছে, কি হবে বলো তো, দ্য স্কুল টিচার, এই সেড টু চেঞ্জ হয়ে পাস্টে হয়ে যাবে আস্ট, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব থেকে আস্ট অথবা আস্ট হবে, এটা করলাম। এবার দ্য বয়, এই যে ইনভার্টেড কমা রয়েছে এই জায়গাটা খেয়াল করবো আমরা। আগে ছিল ইফ বা ওয়েদার, যখন সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হবে তখন ইফ বা ওয়েদার বসা যাবে না, অর্থাৎ যে ওয়ার্ডটা রয়েছে সেটাই বসে যাবে। এখানে কি বসবে, হোয়াইটাই থেকে যাবে। এবার ইউটা সাবজেক্ট কাকে অনুসরণ করবে বলো তো, আমি বলেছি রিপোর্টেড স্পিচে ইউ যদি থাকে যেখানেই থাক না কেন, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট তাকে অনুসরণ করবে। ইউটা এখানে কি সাবজেক্ট, তাহলে দ্য বয়ের হোয়াই আর ইউ এখানে সাবজেক্ট হিসেবে ইউটা ব্যবহৃত হয়েছে, তাহলে দ্য বয়কে অনুসরণ করবে। ইউটা অনুসরণ করবে কাকে, দ্য বয়কে। তাহলে ইউটা এখানে সাবজেক্ট, তাহলে দ্য বয়ের প্রনাউন কি হি, ব্র্যাকেটে বসাবো বি। প্রশ্ন হতে পারে আবারও কেন বসাবো, দ্য স্কুল টিচারও তোমার ছেলে মানুষ, হি প্রনাউন হতে পারে, দ্য বয় এরও ক্ষেত্রে হি হতে পারে, সেক্ষেত্রে স্পষ্ট করার জন্য আমরা এখানে ব্র্যাকেটে বি বসাবো, না বসালে কিছুটা ভুল হবে। দ্য স্কুল টিচার আস্কড দ্য বয় হোয়াই, এবার দেখি হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট কোশ্চেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে কোন কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াই হি ওয়াজ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার, নাও থেকে কি হয়, দেন হয়, আমি এটা ছক আগেই দিয়েছি, নাও থাকলে কি হবে, দেন হবে। তাহলে আমরা যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ থাকে অর্থাৎ প্রশ্ন করার সময়, তাহলে আমাদেরকে ইনভার্টেড কমা উঠিয়ে ওখানে ইফ বা ওয়েদার না বসিয়ে ডব্লিউএইচ যে ওয়ার্ডটি রয়েছে সেটি সেখানে আমরা বসাই দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা আরেকটি রুল রয়েছে যেটা পরীক্ষাতে তেমন আসে না, কিন্তু আমাকে পূর্ণাঙ্গ জানার জন্য সেই রুলটি শেখা প্রয়োজন রয়েছে, এই কারণে আমি তোমাদেরকে সেই রুলটি এখন দেখাই দিব। এবার আমরা শেষ যে রুলটি দেখব সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা কিভাবে করব। এটি কখনো কখনো পরীক্ষাতে আসতে পারে, অতটা আসে না, কিন্তু তারপর আমরা দেখে রাখবো। দেখে নিই, ট্যাগ কোশ্চেন সম্বলিত যদি কোনো আমাকে ন্যারেশন করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব, স্ট্রাকচারটি খেয়াল করব। প্রথমে সাবজেক্ট, তারপরে আস বা আস্ট প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে, প্লাস অ্যান্ড অ্যাসিউম বা অ্যাসিউম দ্যাট, এই অংশটা ভালো করে বুঝি, প্লাস অ্যান্ড অ্যাসিউম বা অ্যাসিউম দ্যাট, এটা ওই ট্যাগ কোশ্চেনের জন্য শুধুমাত্র, প্লাস অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। এই কথাটা হয়তো স্পষ্ট হয় না, আমরা উদাহরণ দেখলে ভালো করে বুঝতে পারবো। শিববীর সেড টু মি, শিববীর আমাকে বললেন, ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়, আরন্ট ইউ, তুমি কি খেলোয়াড় নও। তাহলে এইখানে ট্যাগ কোশ্চেন করা হয়েছে, কেমন। এই ট্যাগ কোশ্চেন সম্বলিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরীক্ষাতে কেমন করে করব সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে স্বাভাবিকভাবেই করি আমরা যেভাবে আছে, শিববীর, এটা চেঞ্জ করে কি হবে, আস্ট হবে। অনেকের প্রশ্ন হচ্ছে যে একবার তো আমাকে এটা দেখাল না, আস বাস, আসলে যদি এখানে সেজ মি হয়, আমি এখনই দেখাচ্ছি একটু পরে, তাহলে কি ঘটনা ঘটবে আর কি, এই জিনিসটা পাস্টে দেখে না এখন, তারপর আমি তোমাদের প্রেজেন্টে দেখাবো আর কি। শিববীর আস্ট মি, এখানে ইনভার্টেড কমা উঠে হবে আইএফ, এখানে ইউ আছে তাহলে অনুসরণ করবে কাকে, মিকে, ইউটা সাবজেক্ট, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম কি, আই। এটা যদি পাস্টে আছে এই কারণে এটা ইউ আর এ প্লেয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ এ প্লেয়ার। এবার এই ট্যাগ কোশ্চেনের জন্য বলা হচ্ছে অ্যাসিউম বা অ্যাসিউম দ্যাট যোগ করতে বলছে, তাহলে এখানে আমরা লিখবো অ্যান অ্যাসিউম দ্যাট।
এবার এইটুকুনের আমরা কি করব, তোমার এইটুকুনের আমরা এখন ন্যারেশন যদি করি তাহলে এখানে ইউ আছে, তাই না? ইউ থাকলে কাকে অনুসরণ করবে? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে ইউ যেহেতু আছে, আরন্ট ইউ, ইউটা এখানে সাবজেক্ট, তাহলে এখানে এই মি এর সাবজেক্ট ফর্ম কী হবে? আই। এইটা হচ্ছে তোমার আরন্ট ইউ প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং নেগেটিভ রয়েছে, তাহলে এখানে হবে, যদি নেগেটিভ থাকলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, এই অংশটা হবে অ্যাফার্মেটিভ। এটা যদি নেগেটিভ থাকে এটা হবে অ্যাফার্মেটিভ, আর এটা যদি তোমার থাকে অ্যাফার্মেটিভ থাকে এটা হবে নেগেটিভ, তাহলে এখানে হবে আই ওয়াজ, ফুল স্টপ। এটা তোমাদের আমি দেখালাম এই পাস্টে থাকার কারণে। এবার যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমরা কিভাবে করবে সেটা একটু দেখে নাও। এখানে আমি দিলাম প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে দেখবো শিব্বির সেজ টু মি, শিব্বির সেজ টু মি, আর এখানে যা আছে সব ঠিকঠাক। এখন আমরা করব, দেখো তাহলে তোমাদের যে প্রশ্ন থাকতে পারে যেখানে আস্ক আস্ক, এটা কী দেখাচ্ছেন, একটা উদাহরণ দেখাচ্ছেন অথচ এটা স্ট্রাকচারে দিচ্ছেন। এবার একটু খেয়াল করো, তাহলে এখানে সেজ টু আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আস্ক, এখানে কি হবে? আস্ক হবে। তাহলে শিব্বির আস্ক মি ইফ আই, এখানে ওয়াজ হবে না। কেন ওয়াজ হবে না বলো তো দেখি, কেন ওয়াজ হবে না? ওয়াজ হবে না এই কারণে রিপোর্টিং ভার্ব এখন প্রেজেন্ট ফর্মে আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এইটার কোনো টেন্স পরিবর্তন করা যাবে না, যেই টেন্সে আছে ওই টেন্সেই থাকবে। তাহলে এখানে হবে আই অ্যাম আ প্লেয়ার, আই অ্যাম আ প্লেয়ার। অ্যান্ড এখানে আমি যে বলেছিলাম যে অ্যাসিউম বা অ্যাসিউমড, পাস্টে হলে অ্যাসিউমড হবে, কিন্তু প্রেজেন্টে হলে আমার এটা পাস্টে যাবে না, আর এটা হয়ে যাবে অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এখানে আই ওয়াজ না হয়ে যাবে আই অ্যাম, এখানে কি হবে? আই অ্যাম। কারণ হচ্ছে আমার এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, বুঝতে পারছো এবার? আর অনেকে প্রশ্ন হতে পারে যে আজ কখন হবে। এখানে তোমার যদি এখানে ডে হয় বা তোমার অন্য কোনো পার্সন হয় তাহলে এখানে আমাদের সেজ টু না হয় সে হবে, তখন এখানে হয়ে যাবে আস্ক হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটি মোস্ট ইম্পর্টেন্ট রুল নিয়ে কথা বললাম, আশা করছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা এই তিনটি রুল যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখে থাকো এবং বুঝে থাকো তাহলে তোমাদের পরীক্ষাতে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা কোনো প্রকার সমস্যা হবে না বলে আমার প্রত্যাশা। তারপরও মানুষ থেকেই ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেটা আমারও ত্রুটি বিচ্যুতি হতে পারে। যদি তোমাদের ক্লাসটিতে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিবে। আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সেগুলো সংশোধন করে তোমাদেরকে আরও সুন্দর ক্লাস উপহার দেবে বলে প্রত্যাশা রাখছি। সবশেষে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।